মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি পর্ব সংখ্যা ২২ ও ২৩। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন, কারণ গল্পটি 18+। আনিয়ার অভিমানী কথায় প্রহেল ক্ষীণ প্রসারিত করে হাসে। পেছন থেকে আনিয়ার কোমর আরেকটু চেপে নিজের কাছে এনে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলে, রাগ করবে, অভিমান করবে, আদর দিয়ে বসিয়ে দিব। ইটস ওকে, বাট আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তাতেও না। প্রহেলের কথা শেষ হতে আনেয়া প্রহেলের থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে প্রহেলকে নিজের থেকে সরিয়ে আধশোয়া হয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে উন্মুক্ত শরীরটা ঢেকে চোখের পানি মুছে আহত কণ্ঠে অথচ চোখে মুক্ত শক্ত করে বলে, শব্দ থেকে আরো কঠিন হয়ে ওঠে। রাগ অভিমান করে যেন আমি আপনার সাথে থাকি। আর ইউ ক্রেজি? আপনি আদৌ এটা যোগ্য? প্রহেল কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে আনিয়াকে শান্ত না করলে উত্তেজিত হয়ে ভুলভাল কিছু বলে ফেলবে। তখন দেখা যাবে রাগের মাথায় অপ্রকাশিত প্রহেলও কিছু করে ফেলবে। সবকিছু এভাবে একটা দীর্ঘশ্বাস ফেলে আনিয়াকে বোঝানোর চেষ্টা করে বলে, জান, শান্ত হও, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি যা দেখেছ, যা শুনেছ, সব ভুল। আমার কথাটা শোনো। আনিয়া তেতে ওঠে, রাগে ক্ষোভে ফুঁসে সে। কি শান্ত হবে সে? আজ এই লোকের একদিন কি আনেয়ার একদিন কিরমির করে ওঠে তার দাঁত। সে আবার উচ্চস্বরে বলে, আমি শান্ত হব না। আগে বললেই ওই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আনেয়া একের পর এক কথায় প্রহেল নিজের ধৈর্যে বাঁক ভাঙে, তবুও নরম কণ্ঠে বলে, তাসলিকার সাথে আমার কোনো রূপ সম্পর্ক নেই। ছোট ফ্লাওয়ার, জাস্ট কিছু ভুলের ক্রাইম দ্য সেভড। আনেয়ার এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রহেল উন্মুক্ত কাঁধ চেপে ধরে। রাগে শিহরিত হয়ে ওঠে সে। নিজের অজান্তেই একটা একটা করে তিক্ত কথা বেরিয়ে আসে। একজনের শরীরের মোহ কাটাতে না কাটাতেই অন্য কারো মুহে পড়ে যাওয়া চরিত্রহীন পুরুষ। আপনাকে নয়, আপনিময় গোটা একটা মানুষ সম্পর্কে আমি ঘৃণা করি। প্রহেল এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আনেয়ার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, চুপ, আর একটা কথা বলবি না তুই। এতদিনে এই জন্য তুই আমায় আমার চরিত্রের উপর তকমা দিলেও কোন দ্বিধায় করলি? রাত দিন এক করে তোর পেছনে পড়ে থাকা আর তুই আমার লম্পট বানিয়ে দিলি। জোরে গলা চেপে ধরায় আনেয়ার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু প্রহেল সেদিকে লক্ষ্য নেই। সারা রাস্তা দুজনে মজা করছে। কেবল বাড়ি ফিরে গেছে সাগর। রেহান ধপ করে সোফায় বসে পড়ে। সাগর বিটঘুটে চেহারা নিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, রিহু বেবি, আমার ক্লান্ত লাগছে, তুমি কি কষ্ট করে একটু আমার উপরে নিয়ে যাবে? রিহান সাথে সাথে ছিটকে দূরে সরে যায় এবং দাঁড়িয়ে বিরক্তি সংখ্যা কাঁসা মুখে বলে, দেখ মুরগির বাপ, আমি এখন টায়ার্ড, সো কোনো পেছাল করবি না। তুই কি আমার বউ তোকে কোলে করে নিয়ে যাব ভাবিস? সাগর যেন আরো মজা পেল। গালে হাত দিয়ে ভাবান্তর হয়ে বলল, আসলে তো রিহু বেবি, আমি তোমার বউ হলে তুমি কি আমাকে কোলে নিতে? চলো রিহু বেবি, আমরা আজ এই এক্ষুনি বিয়ে করে ফেলি। রিহানকে আর পাইকে পায়ে থাকা জুতো সাগরের উপর ছুঁড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে দৌড়ে যেতে যেতে হাত উঠিয়ে বলে, মুরগির বাপ, তোর কি আমার সিস্টেমের উপর কোনো সন্দেহ আছে? চেক না করলে বুঝবো কি করে রিহু বেবি? আসো, আমি চেক করি। ভবিষ্যৎ ভাবে সম্পদ বলে কথা, আমার একান্ত দায়িত্ব আছে। কথা বলতে বলতে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা সাগরের। নিজেরও উঠে যায় রুমে। আনেয়া চোখ অস্বাভাবিক বড় বড় করে নিঃশ্বাস নিতে দেখে প্রহেল নিজের দূরে থাকা হাতটা বাঁধন হালকা করে দেয়। আনেয়া হুড়মুড় করে প্রহেলের উন্মুক্ত বুকে মাঝে পড়ে। বন্ধ করে চোখের পাতা গড়িয়ে পানি নামে। প্রহেল তপ্ত শ্বাস ফেলে বলে, আমি যেদিন কক্সবাজার থেকে ঢাকায় আসি তার আগের রাতে রনি কিছু লোক মিলে আমার লন্ডনের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাকে লন্ডনে ব্যাক করতে হয়েছে। পেয়েছো তুমি উত্তর? আনেয়া এতে ক্ষান্ত হয় না। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ভাঙা ভাঙা কণ্ঠে বলে, তাহলে প্লাস্টিকা নামের মেয়েটি যাকে আপনি আপনার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলেন, ওটা কি? হ্যাঁ। প্রহেল ক্ষুব্ধ হাসে। হারানোর ভয় দেখে না সেই, যেখানে কখনো ভালোবাসা নামক সুন্দর একটা স্পন্দন হয় না। শরীরের স্বাদ ক্ষণিকের সময়ের জন্য হলেও ভালোবাসা সারা জীবনের জন্য হয়। প্রহেল দিক হাতে আনেয়ার উস্কো খুস্কো খুলে হাতের মাঝে এনে গলিয়ে দেয়। বিলি কাটতে কাটতে বলে, আমি যখন লন্ডনে শাস্ত্রীকে দেখি আমার ফ্ল্যাটে যায়, তখন কিছু পুরনো ক্লায়েন্টের সাথে দেখা হয়। অনেকদিন পর দেখা হওয়ায় আমার মূলত একটা বাড়ি গিয়ে বসি। সম্ভবত কেউ ওই বাড়ির লোকের রনির টাকায় কিনা লোক ছিল। তখন আমরা জোরে কেউ ড্রাগ দিয়ে দেয়। প্রহেল এক ধমে কথাগুলো বলে ফেলে,
তারপর থামে। আনিয়ার প্রহীলের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহীল আবারও বলতে শুরু করে, অতিরিক্ত ড্রাগের কারণে আমি সেই রাতে নিজের মাঝে ছিলাম না। আর এটার সুযোগ নয় রনি। ওরা ওদের প্ল্যান মোতাবেক ক্লাস থেকে আমার রুমে পাঠিয়ে দেয়। সেদিন কিছু অনাকাঙ্ক্ষিত পিক তুলে তোমাকে ওই দিন পার্সেল করে পাঠায়। আর এটাই হয় আমার জন্য খুব খারাপ একটা জিনিস। একটুও আমার উপর ভরসা রাখতে পারলে না। এই তোমার বিশ্বাস? আনিয়ার ডুকরে কেঁদে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরে প্রহীলের বাহু। আমি সরি। আমি জানতাম না এত কিছু হয়েছে। আপনি আমাকে মাফ করে দেন। আনিয়া অনুতপ্ত সুরে কাঁদতে থাকে। প্রহীল আনিয়ার শক্ত করে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। দুটো মানুষের ভারী শ্বাস-প্রশ্বাস শব্দ শোনা যাচ্ছে। দীর্ঘ ২৫ মিনিট ২৫ সেকেন্ড পরে আনিয়ার ঠোঁটে রাজত্ব চালিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আনিয়া বুক ফুলিয়ে শ্বাস নিচ্ছে। যার দরুন আনিয়ার ওঠানামা বুক প্রহীলকে বড্ড কাছে টানছে। প্রহীল শুকনো ঢোক গেলে আনিয়ার মাথায় চুমু খেয়ে বলে, আমাকে অবিশ্বাস করো না জান। কোনো পরিস্থিতিতে তুমি ছাড়া গোটা একটা দুনিয়া আমার জন্য অভিশাপ। পূর্বে আকাশের সূর্যরা নাজুক হাসি নিয়ে উঁকি দিচ্ছে। রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। নরম রোদের ছোঁয়ায় সকালটা ধীরে ধীরে জেগে উঠছে। শিশির ভেজা ঘাসে আলো ঝিলমিল করছে। পাখিদের ডাক যেন নতুন দিনের গল্প শোনাচ্ছে। সকাল ৪:৩০। বসার ঘরে সোফায় খবরের কাগজ পড়ছেন রফিক সাহেব। এটা তার নিত্যদিনের কাজ। নাজমা বেগম উনানের হাতে মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। রফিক সাহেব স্ত্রীর দিকে আর চোখে তাকিয়ে অবাক হয়ে বললেন। নাজমা বেগম ইনি বিনিয়ে বলে, শুনছেন, নতুন জামাই বাড়িতে আসছে। ভালো-মন্দ কিছু তো রান্না করা লাগে। ফ্রিজে পড়ে থাকা বাসি কিছু তো আর খাওয়াতে পারবো না। রফিক সাহেব চশমাটা একটু ঠুলে দিয়ে বিরক্তির দিকে বলে, ওই ছেলে আমার বাড়িতে মানে ওই ছেলের জামাই আদর কেড়ে নেব আমি। ডাকো ওই অপদার্থ ছেলেকে। নাজমা বেগম মুখ খুলবে তখনই বসার ঘরে আগমন ঘটে প্রহীরের। চুল ছুঁয়ে পানি পড়ছে। পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, ব্যাক টি-শার্ট, জিম করা সুঠাম দেহে আষ্টেপৃষ্ঠে লেগে আছে শার্ট। এক হাতে সাহায্যে চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে সোফার উপর বসে। পাশ থেকে আপেল নিয়ে ছোট করে বাইট দিয়ে চিবোতে চিবোতে বলে, রিল্যাক্স শ্বশুরাব্বু, এই বয়সে এত পেইন হলে চলবে? আম্মু কিচেনে যান, আছে রান্না করুন। নাজমা বেগম কটমট দৃষ্টিতে রফিক সাহেবের দিকে তাকিয়ে কিচেনে চলে যায়। সাগর আড়মোড়া দিয়ে রিহানের ওপর হাত পা তুলে দেয়। ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায়। রিহান ঘুম ঘুম কণ্ঠে বলে, মুরগির বাপ, তোর রুমে গিয়ে ঘুমা বাপ। গায়ে অন্তত পা তুলে দিস না বাল। রিহান বেবি, তোমার ছাড়া একা কি করে ঘুম আসে? কাছে আসো, আর একটু চড়াচড়ি করে ঘুমায়। রিহান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সাগর তো সাগরই। ভোরের দিকে সাগর ঘুমে ঢুলঢুল করে রিহানের ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকিল। এটা তার নিত্যদিনের কাজ। রিহান ঘুমোতে রিহানের রুমে চলে আসে। প্রথম রিহান রাখলেও এখন সে এই হতচ্ছাড়া কাজ অভ্যস্ত হয়ে গেছে। গোটা কতদিন পেরিয়ে যায়, ইয়াং বের হয়েছে। ওভারকোট দিয়ে পুরো শরীর ঢাকা, চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না তার। এখান থেকে শহর কিছুটা নয় বেশ দূরে। ফোন বেজে ওঠায় পকেট থেকে ফোন বের করে রিসিভ করে বলে, সবকিছু ঠিকঠাক হয়েছে। এবার আর কোনো ঝামেলা যেন না হয়। আমি কাল আসবো। আর আশেপাশের সব জায়গায় আমাদের লোক লাগিয়ে দিও। ইয়েস বস। ফোন কেটে দেয় রিয়াং। শত্রু খেলা এবার পিছু থেকে নয়, সামনাসামনি খেলবে সে। পিটকুটির চেহারা বানিয়ে আসে রিয়াং। রফিক সাহেবের দেখি ঘি ঢালার মতন মেজাজে বলে, দুনিয়াতে কি আর মেয়ে পাওনি? বেয়াদব ছেলে, আমার মেয়ে থেকে দূরে থাকবে। প্রহীল ক্ষুদ্র হাসে। এই হাসিতে মায়া নেই, নেই কোনো আবেগ। কেমন কটাক্ষ হাসি। দ্বিতীয়বারের মতো আপেলে বাইট দিয়ে বলে, মেয়েকে জামাই ছাড়া রাখলে নানা ডাক শুনতে পারবেন কিনা সন্দেহ শ্বশুরাব্বু। তার চেয়েও বড় কথা, আপনার মেয়েটাকে আমাকে না ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। সো আপনার এই ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল। সো স্যাড, তাই না? রফিক সাহেব তেতে উঠলেন। প্রহীল হেলে দুলে রুমে চলে যায়। আনিয়ার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আয়নায়, যার কারণে পেটের কাছ থেকে কিছুটা কাপড় সরে গেছে। প্রহীল রুমে ঢোকার সাথে সাথে তার ছোট ফ্লাওয়ার ছানার এমন মোহনীয় রূপ দেখে থমকে যায়। তার নিঃশ্বাস গতি ক্রমশ বেড়ে চলেছে। হাত দিয়ে বুক ঘষতে ঘষতে আনিয়ার পেছনে দিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। হঠাৎ স্পর্শে কেঁপে ওঠে আনিয়া। উন্মাদনার একটা অনুভূতি ছেয়ে যায়। প্রহীল ঘাড়ে নাক ঘষে বলে, ছেড়ে পড়েছো ফ্লাওয়ার? আমার জন্য নাকি কোনো কারণে? গেল সব গেল। এতক্ষণে পরিচিত অনুভূতি সরে গেলে দীক্ষা মেজাজে পরিণত হলো। আনিয়া প্রহীলের বুকে হাতে কনুই দিয়ে গোতা মেরে বলে, আপনার জন্য কোন দুঃখে শাড়ি পরতে যাব? পাশের বাড়ির রহিম আজ আসবে। ওনাকে দেখাতে পড়েছি। সুন্দর লাগছে না? অসহ্য লোক। প্রহীল হাসে। সে তো একটু বাজে দেখতে চেয়েছিল এই মেয়েকে।
এক ছক্কায় তুড়ি মেরে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করে রিহান সাগর উকি-ঝুঁকি দিয়ে রুমে ঢুকে রিহানকে নতুন জামা এর মতো রেডি হতে দেখে সাগর ভ্রু কুঁচকে বলে, রিউ বেবি, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি হানিমুনে যাচ্ছ? রিহান চুলে হাত চালিয়ে বলে, মুরগির বাপ, তোর বাল ফাটাতে যাচ্ছি, নিচে চল আকামা। সাগর বুতো মুখ করে নিচে চলে যায়। তার ভালো লাগে কাজের দাম নেই। প্রহেল আনিয়াকে ছেড়ে দু কদম পিছিয়ে বুকে হাত গুজে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। আজ আনিয়া কালো পাড়ের জর্জেট শাড়ি পরেছে, আধ ভেজা কোমরত প্রশস্ত চুল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, দু হাতে ভর্তি রেশমি কাচের চুলি। প্রহেল শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, তুমি কি ঠিক করেই নিয়েছ আমাকে ঠিক তারিখ দেবে না? আনিয়া শাড়ি ঠিক করতে করতে উত্তর দেয়, আমি তো দেখতে পাচ্ছি আপনি ঠিকই আছেন, অসুস্থ তো মনে হচ্ছে না। কাছে না আসলে চেক করবে কিভাবে জান? আমার ভেতরে সব পুড়ে যাচ্ছে। আপনি একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন, আমি আরো গরম পানি নিয়ে আসছি। বইয়ের মুখখানা চুপসে যাওয়ার মতো উপক্রম। ইনিয়ে বিনিয়ে বলে, পানি না মাই লেডি, তুমি হলেই চলবে, বিকজ ইউ আর মাই সেলফ। কাছে আসো একটু। আনিয়া হুড়মুড়িয়ে পেছনে চলে যায়। তার রু কণ্ঠে বলে, এ না, আমি এখন এসে যাব, দেখে শুনুন। রোহেল কাঁদো কাঁদো গলায় বলে, মাই লেডি, একটা তোমার ওই লাল টকটকে ঠোঁটে একটা চুমু খাবো, এ না, একদম এদিকে আসবেন না, যেতে দেন। মুখ পুরো শ্বশুরের মেয়ে, একটা চুমু খাবো, বেশি না, দিয়ে যাব একটা। আনিয়া রুম থেকে বের হতে নেবে, ঠিক প্রহেল তার পেছন থেকে আনিয়ার হাত খপ করে ধরে বসে। চোখ মেরে কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। ধীরে ধীরে আনিয়ার শরীর সম্পূর্ণ ভার নিজের উপর নিয়ে নেয়।